আহ, আজকে সংসদে একটি বক্তব্য দিয়েছেন আক্তার হোসেন। আমি তার বক্তব্যের একটু অংশ উল্লেখ করতে চাই। প্রশ্নও রেখেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ দেখিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে রংপুর 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, নির্বাচন স্থগিত কি সত্যি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণের অংশ? প্রশ্ন তুলেছেন তিনি, দুটি প্রশ্ন। আপনার কাছে আসলে কি মনে হয়, তার এই প্রশ্ন কি যুক্তিযুক্ত না, নাকি? প্রথমত কথা হইলো যে নির্বাচন স্থগিত করলেন জ্বালানি সংকট। জ্বালানির সাথে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে বলতে পারেন। কি? আমার প্রচার করতে হবে, প্রচারের জন্য গাড়ি লয়ে দৌড়াইতে হবে, তেল পুড়তে হবে, জ্বালানি সংকট। বিদ্যুৎ খরচ হবে, ওই অফিস খোলা রাখতে হয়, সংকট। ভালো তো, খুবই ভালো। এই যে আপনি মিতব্যয়ী হইতে চাচ্ছেন, প্লাস এটার ভিতর বোধহয় আইনমন্ত্রী একটা কথা বলছে, আর একটা জিনিস অ্যাড করছেন উনি। সেখানে অ্যাড করে বলছেন এইটা যে অনেকবার ঢাকা বারসহ অনেকবার রিকোয়েস্ট করছে পিছানের জন্য। তারা কারা? প্রথম প্রশ্ন, রিকোয়েস্ট করছে কারা? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি রিকোয়েস্ট করে থাকে তারা ক্ষমতাসীন দলের দলপন্থী লোকেরা। এক। দুই দুই নম্বর হচ্ছে যে আপনি আবেদনের ভিত্তিতে নির্বাচন কি পিছানো যায়? যদি বলেন কিভাবে যায়, সবটার মূল হলো 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি। আপনি কেন এই চিন্তা করবেন? আপনি তো গণতান্ত্রিক সরকার। আপনার সমস্ত নিয়োগ কেন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো, যাকে আপনারা বলতেন অনির্বাচিত সরকার, বাট 106 দ্বারা বিধান মতে বা জনগণ তাকে সমর্থন দিয়ে বসাইছে। আপনারা মানে নির্বাচিত হওয়ার পর যেগুলা বললাম, কিছু জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে পৌরসভার মেয়র, সিটি মেয়র টেয়র, সব টোটালটা তো আপনার দল থেকে দিছেন। আপনার দল থেকে আপনি যদি নির্বাচন হইতো, আপনি কি নিশ্চিত যে এই লোকগুলা, এই শতভাগ আপনাদের লোক পাশ করতো? তাহলে আপনি তাহলে অ্যাভয়েড করতেছেন নির্বাচন। তো আপনি গণতন্ত্র, ক্ষমতার বাইরে থেকে, আমি দেখছি বাংলাদেশে ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে জীবন দিয়ে দেয়, ক্ষমতার বাইরে থেকে তারা মানবিক হয়ে যায়, ক্ষমতার বাইরে গিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, সব ক্ষমতায় আসার পর জাস্ট রিভার্স হয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে যে এই যে ভূত কার গায়ে, শেখ হাসিনা তো 2008-এর নির্বাচনের পর 14 পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, 5 বছর। 14-তে 153টা সিট নির্বাচন ছাড়া হয়ে গেল, মানে ভোট ছাড়া। তার মানে প্রথম টার্মটা একরকম, তারপর আর ধাপে 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 এসে সেন্সার। কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি, ফ্রম ডে ওয়ান, রিভার্স। মানে একটা পার্লামেন্ট হইল, এখন তো গুছানো হয় নাই, কিছুই হয় নাই। সমস্ত অধ্যাদেশগুলার যে ভাইটাল, যেটা ভালো চেঞ্জ আসে, কিংবা একচ্ছত্র আধিপত্য নষ্ট হয়, কিংবা কিছু দপ্তর, কিছু রাষ্ট্রীয় কিছু অর্গান স্বাধীনতা পায়, সেগুলোকে আমরা বাতিল করে দিলাম আরো শুদ্ধ করে আনবো বলে। এটা কি হয়? গ্রামে গঞ্জের লোকও এখন বোঝে। এই যে ভাই বলল সংবিধান, ইউ বিলিভ ইট অর নট, গ্রামের গঞ্জের লোকের কথা বলে, তা না হইলে তারা 106 বলে, তারা গণতন্ত্র, এই সংবিধান বোঝে। এবং আপনি দেখেন 2/3 মেজরিটি মানে তো সিংহভাগ ভোটার, 51% ভোটার দ্বারা। আমরা তো এখনো দেখতেছি না যে সয়লাভ হয়ে গেছে, ইয়েতে যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে পার্লামেন্টে সরকার পক্ষ সংবিধানে যে ব্যাখ্যা দিতেছে সেটাই সঠিক। আপনি দেখেন, পাবেন না, আপনি পাবেন না, আপনি দেখেন, বরং রিভার্সটা পাবেন, রিভার্সটা পাবেন। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সংবিধানের আমরা মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং ওরা হাসির পাত্র হচ্ছি। এখন আসেন, এই যদি আপনি কৃচ্ছতা সাধন বলেন, বিদ্যুৎ সাশ্রয় বলেন, আমার পার্লামেন্ট অ্যাবসুলটলি অকার্যকর। আমি পার্লামেন্টে আলাপ আলোচনাগুলো কি শুনি দেখেন, আপনার এখানে একটা লোক চাকরির জন্য আবেদন করবে, আপনি চেয়ারম্যানের লেখার কথার কথা বলছি, চেয়ারম্যান সাহেব আবেদন করে লেখান, কিন্তু ভুলবশত এমডি কে আবেদন করে লিখে ফেলছে। কিন্তু ভিতরে ফ্যাক্ট হলো, আপনি অত তারিখের বিজ্ঞাপনে আমি দেখে আকৃষ্ট হয়েছি, আমি এই পদে চাকরিটা চাই, ইতি অমুক। কি অপরাধ হইছে? আপনি এমডি আর চেয়ারম্যান ভুল ধরে বসে থাকবেন? পার্লামেন্টে কি আলোচনা হইতেছে? প্রপার অ্যাড্রেস হয় নাই তো দেখে পইরেন না, তো ওইটা কইরেন না। আরে ভাই, আমার পরিবর্তন কি আসবে? সবাই তো র হ্যান্ড, সবাই র হ্যান্ড পার্লামেন্টে। পার্লামেন্টে ভাইটাল রোলটা যারা প্লে করতেছে, দে আর জাস্ট ফার্স্ট হ্যান্ড, ফার্স্ট টাইম।
আপনি যত কথাই বলেন, স্পিকার থেকে ধরেন, সরকারি দলের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা মুখপাত্র হিসেবে কথা বলতেছে, বিরোধী দলে যারা, সব রহেন। আপনি বৈশে বসে ওই আলাপ করে কি হবে এটা দেশের? আপনি ভাইটাল কথাগুলা ঠিক আছে কিনা, আমার অ্যাড্রেসিং ঠিক হয় নাই, ওইটা বইলে আমি বলতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আমরা মাইনে আসছি, এটা তো বেসিক কথা। এটা না বললে আপনি শুদ্ধ হেনেই ভুল হইছে, তো এটা পার্লামেন্টে শাহবাগ মন না, এটা পার্লামেন্ট, এই যে কথাগুলো আপনি বলতেছেন, আমরা তো পার্লামেন্টে দেখতেছি কে কোন কথা বলে। পার্লামেন্টে তাহলে শুধু আইনের মধ্যেই থাকেন না, শুধু আইন নিয়েই আলাপ, অন্য বিষয়ে দরকার নাই তো, কথার কথা বলছি। আর এই টার্লাইন 2/3 মেজরিটিতে আপনি যা বলেন তাই। সুতরাং আপনি যদি কৃচ্ছতা সাধন করতে চান, বিদ্যুৎ বাঁচাইতে চান, তেল বাঁচাইতে চান, পার্লামেন্ট বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কথাটা আগেও বলছি, আজকেও বলছি, যে গাড়ি যদি বন্ধ করে রাখেন মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, তাহলে ইঞ্জিনটা বৈশা যায়। কামাল ভাই বলছেন যে অনলাইনে আবার কোন দিন না চালু না, না হয়ে যায়। সদস্যপদ যাতে আপনাদের বাতিল হয়ে না যায়, মাসে 2 দিন খুব পার্লামেন্ট বসবেন, বৈশা ওই থুবাইবেন কি কি বাদ দিবেন, থুবাইবেন কি কি পাশ করবেন, হ্যাঁ জয়যুক্ত না জয়যুক্ত, এবার শেষ হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট টাইম। আবার একটা কথা আসে, এই যে বার কাউন্সিলের কথা আসলে সেই জন্য বসলাম। আপনি গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী না, এটা আপনি কাজে কর্মে প্রমাণ করতেছেন। কি কি আসে যায়? আপনি সংসদ নির্বাচন, তোপের মধ্যে, আগুনের মধ্যে আমরা নির্বাচন করছি, কারণ নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো হবে। কিন্তু আপনার একবারও খেয়াল করেন নাই যে আগুনের জায়গায় আগুন রয়েছে, উপরে শুধু তুষ ছিল, ভিতরে আগুন। সেই জায়গাটা আপনার ঢুকছেন, ঢুকে কিন্তু আজকে আপনার বেকায়দাই পড়েছেন, ওভারকাম করতে পারতেছেন না। এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি বানাইছেন, বানান না, 2/3 মেজরিটি, কারো ধার ধারেন কেন, বানাইয়া করে ফেলান দেখি, পারছেন না। ইট ইজ নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। করতে পারবেন, দরজা ধাক্কা দিয়া দরজা ভেঙে ঢোকেন, সেটাও তো ঢুকতেছেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি তো ওই অজুহাত দেন, আপনি কোনোটাই চালাইতে পারেন। স্রেফ করোনা টাইমের মতো ঘরে বসে থাকতে হবে, এবং তার কথা যদি ধরি আমি, তাহলে অনলাইনে আপনি পার্লামেন্ট করেন, কিচ্ছু আসে যায় না। আর যেটা বলছেন যে আপনার দ্রব্যমূল্যের, আপনি বলতেন যে বিরোধী দল আনে না কেন, আমি বিরোধী দল আনবে কেন? আপনি কি করতেছেন? ইউ টেল মি, আপনি কি করতেছেন? এটা তো আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। দুপক্ষেরই আমি বিরোধী আমি দলেরও- দুই পক্ষেরই। আচ্ছা, তেলের সংকট আপনার পার্লামেন্টে বসে বলতে হবে, আমরা যে তেলের সংকট ফেস করতেছি, এটা আপনি দেখেন না? আপনি পাম্পে যে লাইন আপনি দেখেন না? কথার কথা বলে আপনি দেখেন না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি টের পান না? আপনি মাদক নির্মূল করেন, ফাইন, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু আমাকে চট করে আনলেন মাদক। আসার কথা কিন্তু যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সিন্ডিকেট কোথায় কোথায় আছে আমরা ধরবো, ধরছেন? সিন্ডিকেট তো একটা ফ্যাক্টর। আপনি মাদকে চলে যাচ্ছেন, ফাইন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু আপনি সিন্ডিকেটে আসছেন না কেন? তেল জ্বালানির সংকট নাই, লাইনটা কেন? এটার কৈফিয়ত কি? লাইনটা কেন? আমার তো জানতে হবে লাইনটা কেন। লাইনটা কেন, আমার কারণটা জানতে হবে না? লাইনটা কেন, যে কি মানুষ অহেতুক লাইন দেয়? তো আমি সেই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে। ডোন্ট মেক দ্য পিপল ফ্রাস্ট্রেটেড। আপনি যদি মানুষের কথা যে বলেন, আজকে মনে করেন যে আজকে যেমন অনেকে কথায় কথায় বলে যে বিরোধী দল ডাক দিলে আন্দোলন হবে না, এটা যেমন কারেক্ট, একইভাবে মনে করবেন না যে সরকারি দল ডাক দিলেই তার লোক ঝাঁপাইয়ে পড়ে আন্দোলনকারী থামাবে, এটাও সঠিক নয়। কেন নয়? ওই যে শিফট হয়ে গেছে, গুণগত মান যে শিফট হয়ে গেছে, যেটা বললাম, এই শিফটের কারণে এই সরকারি দলেরই বহু লোক আছে, আমাদের সাথেও তো কথাবার্তা, আমি আশা করি যে ওনার সাথেও কথাবার্তা হয়, বহু লোক এই আদর্শগত কারণে তাদের সাথে নাই। কারণ যেই মিডিয়া এই সরকারকে এখন প্রেফার করতেছে, পীর সাহেবরে মাইরে ফেলতে পিটাইয়া, তার ফলো আপ যে ভিউজ আসার কথা, নিউজ হয়, নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না। নিউজটা হলো কি, একটা ঘটনা ঘটছে বলে দিলাম, কিন্তু এরপরে ভিউজ থাকে, সেই ভিউজে আপনি মানে ফলো আপ দেখান যে এই পীর সাহেবরে মারছে, এটা সঠিক হয় নাই, মব চলমান আছে, ইউ সি, আমাকে একটা পেপারে দেখান না, দেখান। আমি সেদিন একটা পত্রিকা অফিসে ছিলাম, এই কি বলে বৈশাখী আড্ডার মধ্যে, সেখানে একজনে বলল যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেমন ওনার বিরুদ্ধে আমি একটা প্রোপাগান্ডা ছড়াইলাম, এটার ইস্যুতে উনি গ্রেপ্তারও হয়ে যেতে পারে। এইটার জন্য সরকারকে দোষ দিচ্ছে, তখন আমি মিডিয়াকে দোষ দিছি। কেন জানেন? প্রচারটা করে কারা? মিডিয়া। দেয়ার আর মেনি ওয়েজ, নিউজ, প্রিন্ট মিডিয়া, মিডিয়ার এখন তো অনেকগুলো না, ভাগ শাখা আমি হয়ে গেছে। বলতেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? এর মধ্যে আবার মেইন স্ট্রিম মিডিয়া মেইন স্ট্রিম আছে তো।
তাহলে যখন আমি মোস্তফা কামাল সম্পর্কে একটা তথ্য দিয়ে ফেলাইলাম এক পত্রিকার সম্পাদকরে, তার তো নৈতিক দায়িত্ব ওইটা ভেরিফাই। উনি যদি এটা প্রচার করে ফেলেন, দোষটা তো আমার চেয়ে তার, আমারটা তো শোনে নাই। আমি যে কি প্রচার করছি এটা শোনে নাই তো। উনি যখন লিখলেন যে আবু রাজ্জা কি বলছে, মোস্তফা কামাল ইজ ডুইং দিস 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 রং, সো মিডিয়ার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তারপরে নিয়ে আমি টনক নড়াবো, কি করব না করব, কথার কথা বলছি। সুতরাং রেসপন্সিবিলিটি সবার আছে। একইভাবে আমরা দৃশ্যমান তেল নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপনি মাদক নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এটা তো নৈতিক। কালকে বলে তেল বন্ধ হয়ে গেলে সব বন্ধ, তেল বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বলে ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হলে লোক বেকার, লোক বেকার হয়ে মাঠে নামবে, ফ্রাস্ট্রেটেড, তখন যে ডাক দিবে আপনার বিরুদ্ধে ওই লোকগুলো যাবে। why you are making the people frustrated? It is আপনার রেসপন্সিবিলিটি। কারণ আপনি যদি একেবারেই কেয়ার না করেন 2/3 মেজরিটির বলে, আবার আপনি যদি সেই একই জিনিস করতে চান, হিস্ট্রি তো রিপিট করা। ওরা যেমন আন্দোলন, একটা বিপ্লব হয় না অত সহজে, একইভাবে শেখ হাসিনার মতো এই প্রশাসনটাকে আপনি চালাইতে পারবেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পারবেন না। এই কারণে পারবেন না যে তারাও লেসন নিছে, তারা ভিকটিম হইছে, সরকারের কথা শুনতে গিয়ে আজকে ভিকটিম হইছে, এদের সন্তান আছে, পরিবার পরিজন আছে, তারাও বলতেছে যে ডোন্ট ডু দ্যাট। আমি শিওর। সুতরাং আপনাকে মেইন চিন্তা করতে জনকল্যাণ। আপনি আইন বাদ দেন, আপনি গণভোট মানলেন কি মানলেন না, আপনি নির্বাচন, এই যে কি বলে, বিচার বিভাগটাকে স্বাধীন করে দেখান। কারণ যখনই 2/3 মেজরিটি পেয়ে যায়, আমরা দেখি বলে হ্যাঁ আদালত ডিসাইড করবে। তার মানে কি, ইউ আর শিওর অ্যাবাউট আদালত, আপনার কনফিডেন্স গ্রো হয়ে যায়। যে নাহলে আপনি আদালতে শিফট করেন কেন? আদালতে মানুষ ভয় পায়, আল্লাহ আদালত কি করে না করে, বাট ভেরি কনফিডেন্টলি আপনি যখন বলতেছেন আদালতের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে মেনে নিব, এরকম কথা যদি বলেন, সো ইউ আর শিওর অ্যাবাউট দ্য রেজাল্ট। সো দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, এবং সেটাই হলো স্বৈরাচারী। আপনার কাছে আমি আবারও আসবো। আমি আজকে আইন আদালত সংসদের মধ্যেই আমরা থাকি। জি, সংসদে আজকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্থন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। 40,41,000। বিশাল সংখ্যা। কারণ কি এত, এই যে মামলা জট বলা হয়, এটা আমরা বছরের পর বছর জটের যুগ চেয়ে আরো যুগ বেশি কিছু, অন্য কোনো অন্য শব্দ কোনো লাগে। কিছু লাগে। তো যেখানে আমাদের এখন মনে রাখতে হবে, একটু পেছনে যেতেই হবে। বিশ্বে বোধহয় এই রেকর্ড নাই যে প্রধান বিচারপতিও পালায়। তাহলে যেই দেশের প্রধান বিচারপতিও পালাতে হয়, অ্যাটর্নি জেনারেলকে পালাতে হয়, তাহলে ওই আদালতগুলোর কি অবস্থা ছিল? বিস্তারিত ব্যাখ্যার কিন্তু দরকার করে না। ওখানে শপথবদ্ধ রাজনীতিবিদ ছিলেন বিচারপতিরা। একদিনে তো হয়নি সেটা, দীর্ঘদিন ধরে চলে। যুগ যুগ ধরে শুনছি যে মামলা জট হয়ে আছে, এবার বছরের পর কিন্তু এই বছর বিনা বিচারে পরিবর্তিত আটকা হয়ে আছে। পরিস্থিতিতে তা শিক্ষা নিতে পারত সংশ্লিষ্ট মহল। অর্থাৎ সংশ্লিষ্ট মহল বলতে বিচারপতি বলেন, আইনজীবী বলেন, অর্থাৎ আইনের সীমানার যারা আছেন, তারা একটা উপলব্ধিতে আসতে পারতেন যে না, এইভাবে আর হয় না। কারণ কখনো না কোনো কোনো বিষয়ে আদালতের দ্বারস্থ হতেই হয়। তাহলে আদালত ওখানে আইনের বিষয়, বিচারের বিষয়, আরও অনেক বিষয় আসে। ইমেজেরও একটা বিষয় আছে, ভরসারও একটা বিষয় আছে। কিন্তু কোথায় কোথায় হাইকোর্ট দেখানো বাঙ্গালকে, এটা কিন্তু 17 বছর তো লাগাতার দেখেছেই। 5 আগস্টের 3-4 দিন আগেও কিন্তু মানুষ দেখেছে। ইদানিং আবার কারো কারো বয়ানে কিন্তু একটু হাইকোর্ট দেখানো শুরু হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। নতুন করে কেউ কিন্তু এই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে নাজেল হননি। এই দেশেরই মানুষ, যারা পালিয়েছিলেন তারাও এই দেশেরই। ওই বাস্তবতা যদি একটু স্মরণ করেন, একটু বিবেচনায় রাখেন, আর যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে স্পেশালি বিশেষভাবে একটা ভাবনায় নেওয়া খুব জরুরি, মনে করিয়ে দেওয়ার মতো। 2001 সালে যখন তারা ক্ষমতায় এসেছিলেন, বিদ্যুৎ নিয়ে তাদের বিরুদ্ধে একটা বদনাম ছিল, আজে বাজে শব্দও ছিল। পরে দেখা গেছে পরিস্থিতি আসলে এত খারাপ ছিল না, ওখানে ভূত চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনার শিরোনামে আবারও আসতে হয়। দেশের কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ নিয়ে নানা কেলেঙ্কারি ঘটিয়ে দেওয়া হয়েছিল, কাউকে দৌড় দেওয়ানো হয়েছিল, নামের সাথে বলে দেওয়া হয়েছে দৌড় অমক, পালায় অমক। তো তাদের কিন্তু এটা মনে রাখার দরকার আছে। খুব একটা বাজে পরিস্থিতি সামনে আসছে। কৃষি মাত্র শুরু হয়েছে, কৃষি সেক্টরের কাজ। আর জ্বালানির যখন সংকট হয়, এই সংকট নানা দিকে বিস্তার করে। শুধু পরিবহন ভাড়া বাড়ে, সবকিছু প্রত্যেকটি একদম জায়গায় ভোজ্য তেলেও আঘাত করে। সমস্ত কিছুতে জ্বালানি তেলে যখন কোনো ব্যাঘাত ঘটে, এটা নামতে নামতে ভোজ্য তেলেও আসে। তো
তো ওই রকম একটা অবস্থা। এটাতে সরকারের নিজের দিক থেকে বিরোধী দল দাবি তুললো কি তুললো না, তাদের আগের ঘটনা মনে করে, ওই বদনামের কথা মনে করে তাদের কিন্তু অনেক বদনাম সইতে হয়েছে, অনেক নিপীড়নও সইতে হয়েছে। পরবর্তীতে যতই প্রমাণ হোক যে যেরকমটা বর্ণনা করা হয়েছিল সেরকম না, কিন্তু রাজনৈতিক শক্তি বাংলাদেশে এমন, যখন একটা বাজারে ছেড়ে দেয় শক্তিশালীভাবে বা ইম্পোজ করে, কখনো কখনো আমরা মিডিয়াতে বলি সুপার ইম্পোজ, এটা কিন্তু কার্যকর হয়ে যায়। তো বিএনপি যে অপবাদ ওই আমলে সয়েছে, কলঙ্ক সয়েছে, এমনকি এক পর্যায়ে 111 ঘটেছে, ধারাবাহিকতা কিন্তু এই যে বিদ্যুৎ টিদ্যুৎ এইসব নিয়ে বহু অভিযোগ সামনে আনা হতো। এবার বিএনপি যদি আগেভাগে একটু সতর্ক হয়, আগামী মাস থেকে আরো একটা বাজে অবস্থা হবে। এরই মধ্যে কোথাও কোথাও 6-7 ঘন্টা কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে। আমরা গণমাধ্যমে আজকে দেখছি যে ঢাকার বাইরে বিশেষ করে গ্রামাঞ্চলে 12 ঘন্টা লোডশেডিং এর খবর আমরা এটা কিন্তু পেয়েছি, খুব বাজে বার্তা। দেখেছি। কোথায় কে কোনটাকে পুঁজি করে কোথায় কি ঘটাবে জি, আগাম কিচ্ছুই বলা যায় না, কিন্তু আশঙ্কা করার বিষয় আছে যে এটি এবারও আসলে কেউ না কেউ এই সুযোগ। এটি আসলে একটি বৈশ্বিক সংকট, বৈশ্বিক সেটি আসলে সংকট। সেইভাবেই মোকাবেলা করা উচিত, আমাদের সেইভাবেই চিন্তা ভাবনা করা উচিত। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করব। রাজ্জাকি ভাই, এই যে আমরা 40,42,000 মামলা বিচারাধীন আমরা দেখলাম অধস্থান আদালতে, এই অবস্থা তো একদিনে হয়নি, এটার কারণ কি? আপনি একজন আইনজীবী মনে হয়। এটা সিম্পল ব্যাপার। আপনি বিচার বিভাগকে যদি স্বাধীন করতে না পারেন, তাদেরকে যদি তাদের মতো আপনি চলতে না দেন, এটা হবে কেন আমি বলি। আপনি তো বুঝেন, এটার জন্য আইনস্টাইন হইতে হবে না। যেমন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল আদালত শেখ হাসিনার সময়, ওকে, আচ্ছা, আপনি কল্পনা করেন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল, তারপর যদি পার্লামেন্ট চিন্তা করে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো, তাতে কি আদালত লাগে? লাগে? লাগে না তো, সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিলেই হয়। আচ্ছা, এই যে বাতিল করলো এবং এক বৈঠকেই সম্ভব। হ্যাঁ, এটাকে ঠেলতে 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 চলে আসলো, আমি নিজে দেখছি সেটা অ্যাপিলেট ডিভিশন, সেখানে আবার রিভিউ টিভিউ অনেক কিছু হইলো। আপনি বিশ্বাস করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো না? আবার তো ফেরত আসছে। জি। আচ্ছা, আমি আপনাকে আবারও বলছি, আইনস্টাইন হইতে হবে না। তত্ত্বাবধায়ক ফেরত আসলো 14তম সংসদে এটা কার্যকর হবে বলতে না। আচ্ছা, পার্লামেন্ট যদি না মানে কোর্টের কিছু করার আছে? নাই, কিন্তু আমি জেনে শুনে বলছি, কারণ এটা সংসদের সদস্যদের ইচ্ছা। আবার যদি না মানে, আর যদি এটা কোর্ট বলতো যে না তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হইলো, পার্মানেন্ট করে দিল, মনে করেন অ্যাপিলেট ডিভিশন, হ্যাঁ, তারপর যদি সংসদ মনে করে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো, বাধা আছে? বাধা নাই। তার মানে কি, এই আদেশটায় কিচ্ছু আসে যায় না, কারণ সংসদ যেটা সিদ্ধান্ত ওটা চূড়ান্ত। তাহলে এই মামলাটা আমি বলি আপনাকে, যখন এইটা শুনানি হচ্ছিল, এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা নিয়ে ফাইনালে যে আসলো, ইউ বিলিভ ইট অর নট, অনেক দিন, এটা প্রায় ধরেন 15 থেকে 21 দিন ওয়ার্কিং ডে এটির উপরে শুনানি হয়েছে। এবং এটা যেদিন শুনানি হয়েছে, পুরা কোর্টের সময়টা শেষ। 21 দিনে কোর্টে মামলা ছিল শত শত লিস্টে। তাহলে যেটার কোনো ইম্প্যাক্ট নাই, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, যেই জাজমেন্টটার কোনো ইম্প্যাক্ট নাই, আমি আবারও বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিছে, এইটা যদি সংসদ না মানে, এইটার জন্য সংসদের অ্যাপিলেট কিছু করার নাই, বিধানে নাই, সে পারবে না করতে, তার ওপিনিয়ন এটা। আর যদি তারা সংসদ তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দিত, তারপর যদি সংসদ এটা কার্যকর করে আমরা তত্ত্বাবধায়ক ফেরত আনলাম, তাতেও কোর্টের কিছু করার নাই। তাহলে আমার এই টাইমটা নষ্ট হইলো কেন? এটা তো সিম্পল, যদি বইলে দিত উচ্চ আদালত কি এটা জনগণের দাবিতে এটা হয়েছিল, ওই আদালত যাই কিছু করছে, এইটা একান্তই সংসদ সদস্যদের ইচ্ছার অভিপ্রায়। অর্থাৎ তারা যদি মনে করে এটা ফেরত আনবে, তারা পারে, তারা যদি নাম মনে আনবে না, ফেরত আনবে না, সিম্পল। এই কারণে এটা কেন হয়? এটা কেন হয় যে ওই যে নিয়োগকর্তা কারা, এটা তাদের মাথায় ঘোরে, নিয়োগকর্তা কারা। সুতরাং এইটা নিয়ে একটা টাইম ব্যয় করতে হবে, অর্থাৎ একটা শুনানি করতে হবে। এবং এই শুনানি যারা করছে তারা কিন্তু বাইরের সাধারণ লোকের কাছে অনেক বড় লয়ারও হয়ে গেছে, যে বাপ রে বাপ, এই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনার উপরে হিয়ারিং করতেছে, ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়েলিটি, নো ইম্প্যাক্ট। কালকে যদি সংসদ বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাবো না, কিচ্ছু করার নাই। আর যদি না কোর্ট রায় দিত যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিলাম না, তারপর যদি পার্লামেন্ট বলতো না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাবো, এইরকম মামলা, যেমন ধরেন বিচার নিয়ে জামিন নিয়ে কথা উঠছে, সিম্পল গ্রাউন্ড, আমি আবারও বলছি আপনার আইনস্টাইন হইতে হবে না। লোকে জামিন দিতে গেছেন বলে এক জজ সাহেব 800 জামিন দিচ্ছে একদিনে, এটার জন্য তার উপরে চাপ পড়েছে। সেটা শেষ করে দিই, আদালত কি আপনি এফআইআর এর নাম নাই,
এবং পুলিশ রিপোর্ট আসে নাই, 8 মাস ধরে কাস্টডিতে, আপনি জামিন এই অর্ডার দিতে লাগে 30 সেকেন্ড। আবারও বলছি, এফআইআর এর নাম নাই, বিনা বিচারে কাস্টডিতে 8 মাস, পুলিশ রিপোর্ট এখনো আসে নাই, 30 সেকেন্ডের ব্যাপার। এইরকম মামলা যদি 5 লাখ, 10 লাখ, 15 লাখ পেন্ডিং থাকে, আপনি বিরাট বড় স্তূপ তো হবেই।